লেবু রে, তুই আমার জায়গায় বসেছিস কেন? তুই তোর জায়গায় গিয়ে বস, ওইটা আমার জায়গা। এইটো তোর জায়গা? জায়গাটাতে কি তোর নাম লেখা আছে? হ্যাঁ রে, জায়গাতে আমার নাম লেখা আছে, তুই ভালো করে দেখ। নাম লিখলেই কি জায়গাটা তোর হয়ে গেল বটে? আমি তো ওই ফেলু ভাইয়ের জায়গাটাতে নাম লিখান গেছি, তাইলে কি ওই ফেলু ভাইয়ের জায়গাটা কি আমার হয়ে গেল? কি বললি লেবু? তুই আমার জায়গাতে নাম লিখেছিস? তোর দম থাকে তো এসে বসে দেখা তো আমার জায়গায়। দম নাই বলেই তো তোকে কিছু বলি না ফেলু ভাই। এই, তোরা যেখানে বসেছিস সেখানেই বস তো। স্কুলে আসলেই তোদের শুধু মস্তানি শুরু হয়ে যায়। ফেলুরে, আমার মাথায় একটা প্রশ্ন খুব ঘুরপাক খায়। তোর মাথায় আবার কি প্রশ্ন ঘুরপাক খায় গিট্টু? প্রশ্নটা হলো, এখন হঠাৎ করে স্কুল বন্ধ থাকলে আমাদের মোবাইলের হোয়াটসঅ্যাপে ছুটির নোটিশ চলে যায়, কিন্তু আগেকার দিনের মানুষরা কিভাবে জানতো যে স্কুল বন্ধ না খোলা? তখন তো কোনো মোবাইলও ছিল না, আর হোয়াটসঅ্যাপও ছিল না। তোর এই প্রশ্নটার উত্তরটা আমি বলছি ঘেটু। বলতো লেবু বুড়ো। আগেকার যুগের মানুষগুলা সকালবেলা একবার স্কুলটোতে এসে চেক করে যেত যে স্কুলটো বন্ধ নাকি খোলা। যদি খোলা থাকতো তাইলে তারা আবার বাড়ি গিয়ে বইপত্র নিয়ে স্কুলটোতে আসতো। লেবু, তুই ঠিকই বলেছিস। আগেকার দিনে ছেলে মেয়েরা সকালে স্কুলে গিয়ে চটের বস্তা দিয়ে জায়গা দখল করে আসতো, না হইলে আবার জায়গা দখল নিয়ে মারামারি করে মাথা ফাটাফাটি হয়ে যেত। এটা আমি আমার দাদুর কাছ থেকে শুনেছি। কিন্তু সকালে তো স্কুলে তালা মারা থাকতো, তাহলে তারা জায়গা দখল করে রাখতো কি করে? ফেলুরে, তুই ভুল বললি। আগেকার দিনে কেউ স্কুলে বস্তা নিয়ে যেত না। সবাই স্কুলে গিয়ে গাছের নিচে মাটিতে বসে ক্লাস করত। এটা আমার দাদু বলেছে। তোর দাদু স্কুলে গিয়ে গাছের নিচে মাটিতে বসে ক্লাস করতো? তাহলে তোর দাদু কোনোদিনও স্কুলেই যায়নি। ভালো করে জিজ্ঞেস করবি। উনি তাহলে অঙ্গনারী সেন্টারে যেত আর খিচুড়ি খেত, তুই জিজ্ঞাসা করবি। ফেলুরে, হাবলু ঠিকই বলেছে বটে। আগেকার দিনের মানুষরা স্কুলটোতে গিয়ে গাছের তলাটোতে বসেই পড়াশোনা করত। আমার ঠাকুর দাদাও আমাকে এইটো বলেছে বটে। কে 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 আবার গাছের তলায় পড়াশোনা করতো? স্যার, ওই হাবলু আর লেবুর বাপ ঠাকুরদা গাছের তলায় পড়াশোনা করতো। হাবলু আর লেবু ঠিকই বলেছে। আগেকার দিনের লোকেরা গাছের তলায় পড়াশোনা করত, কিন্তু এখন তোদের এত সুযোগ সুবিধা দেওয়া হয়, তাও তোরা পড়াশোনা করতে চাস না। কিসের সুযোগ সুবিধা স্যার? স্কুলে আসলে ক্লাসের পর ক্লাস, একটা ক্লাস শেষ না হইতে হইতে আরেকটা ক্লাস, কোনো রেস্ট নেবার সময়ই নেই। তারপরে আবার বাড়িতে গিয়েও শান্তি নেই। গাদা গাদা হোমওয়ার্ক দিয়ে দেন, বাড়িতে গিয়ে হোমওয়ার্ক করতে না বসলে আবার বাবা মায়ের পেদানি। এদিকে স্কুলে পড়া না পারলে মাস্টারের পেদানি, ওদিকে আবার বাড়িতে পড়তে না বসলে বাবা মায়ের পেদানি। এই পেদানি খেতে খেতে আমাদের জীবনটা একদম শেষ হয়ে যাচ্ছে। এতে আবার আপনি সুবিধার কি দেখছেন স্যার? এই, কি সব উল্টো পাল্টা বলছিস? স্কুলে আসলে পড়াশোনা করতে হবে না? তাহলে স্কুলটা কি আড্ডা মারার জায়গা? স্কুলটা পড়াশোনা করার জায়গা। স্কুলে আসলে পড়াশোনা করতেই হবে। স্যার, পড়াশোনা করতে আমাদের কোনো প্রবলেম নেই, তাই বলে এত পড়াশোনা? এত পড়াশোনা তার মানে? লেবু, তুই কি বলতে চাইছিস বলতো? স্যার, আপনি আজ আমাদের ইকোনমিক্সের ক্লাস নিন তো। আমি ইকোনমিক্সের টিচার নই, তাই আমি ইকোনমিক্স ক্লাস নিতে পারবো না। দেখলেন তো, আপনারা একটা সাবজেক্টের বাইরে অন্য সাবজেক্ট পড়াইতে পারেন না, তাইলে আমরা এতগুলা সাবজেক্টের পড়া একটু মাথাটুতে কি করে মনে রাখবো? আপনিই বলুন। তাইলে আমাদের মাথাটুতে কত প্রেসার পড়ে বটে? লেবু, বাইরে 42 ডিগ্রি তাপমাত্রা, এমনিতেই আমার মাথাটা গরম হয়ে আছে। তুই আর আমাকে গরম করিস না কিন্তু, না হলে কি থেকে কি অঘটন ঘটিয়ে দেব তুই টেরও পাবি না কিন্তু। এই, তোরা সবাই বস। এই, আজ তোদের আমি জীবন বিজ্ঞানের খাতা দেখাবো। তোরা সবাই মার খাবার জন্য তৈরি হয়ে থাক।
স্যার এই 2 সপ্তাহ ধরে লাগাতার কন্টিনিউ আপনার হাতের মার খেয়ে যাচ্ছি। আজ আর মারবেন না স্যার, আমাদের পিঠগুলোকেও একটু রেস্ট নিতে দিন স্যার। হ্যাঁ স্যার, ফেলু ভাই ঠিকই বলেছে বটে। গত কয়েকদিন ধরেই আপনার মারের ধারাটো অব্যাহত আছে। আজকে আমাদের একটু রেস্ট দিন, আবার কাল থেকে মার স্টার্ট করবেন। হ্যাঁ স্যার, ফেলু আর লেবু ঠিকই বলেছে। মার খেয়ে খেয়ে মোরা ক্লান্ত, ভাঙিয়া গেছে মোর দুটো দন্ত, আজ আপনি থাকুন একটু শান্ত। ঘেটু, তোকে আর ছন্দ মিলিয়ে কথা বলতে হবে না। তোদের মেরে মেরে আমার হাতটাও ব্যথা হয়ে গেছে। থাক, আজ আর তোদের মারবো না। আজকের মাঠটা ডিউ থাকলো, পরে পঞ্জিকা দেখে একটা ভালো শুভ দিন দেখে এই মাঠটা আমি সুদে আসলে দিয়ে দেবো। দেখি প্রথমে কার খাতা আছে। এখানেও সেই প্রথমেই লেবুর খাতা। এ কি লেবু, তুই কি লিখেছিস? সেটা প্রশ্ন এসেছিল আমরা পেট ভরে ভাত খাই কেন, আর তুই এইসব কি আজে বাজে লিখেছিস এইগুলো? স্যার, আমি কি আজে বাজে লিখেছি আপনি পড়ে শোনান। এই তুই এখানে আয় তো, তুই এখানে এসে তুই সবাইকে পড়ে শোনা তুই কি লিখেছিস। নে, সবাইকে পড়ে শোনা আমরা পেট ভরে ভাত খাই কেন, আর অ্যানসারে তুই কি লিখেছিস। আমরা পেট ভরে ভাত খাই হাগু করার জন্য আর বমি করার জন্য। শুনলি তো তোরা, আমরা নাকি হাগু আর বমি করার জন্য পেট ভরে ভাত খাই। আমার হাতটা আজ একটু ব্যথা আছে, না হলে তোকে মেরে আজ আমি তোর হাগু বার করে দিতাম। তারপর তুই এটা কি লিখেছিস? প্রশ্ন এসেছিল গোল কির্মি আর ফিতা কির্মির মধ্যে পার্থক্য লেখো, আর তুই অ্যানসারে এসব কি লিখেছিস পড়ে শোনা সবাইকে। গোল কৃমি আর ফিতা কৃমির মধ্যে পার্থক্যটা হইল রসগোল্লা খাবার পর আমাদের পেটে যে কৃমি হয় তাকে গোল কৃমি বলে। রসগোল্লাটো গোল বলে কৃমিটো গোল হয়। আর জিলেপি খাবার পর আমাদের পেটে যে কৃমি হয় তাকে ফিতা কৃমি বলে। জিলেপিটো ফিতের মতো পেঁচানো বলে কৃমিটো ফিতের মতো পেঁচানো হবে বটে। শুনলি তোরা, রসগোল্লা খেলে নাকি গোল কৃমি হয় আর জিলেপি খেলে নাকি ফিতা কৃমি হয়। এইগুলো কোন বইতে লেখা আছে বলতো? স্যার, এইগুলা কোনো বইতে লেখা নেই, আমি আইডিয়া করে বানায়ে বানায়ে লিখেছি বটে। তুই এবার এখান থেকে ভাগ, না হলে তোকেও এবার আমি বানিয়ে দেব কিন্তু। এবার কার খাতা আছে দেখি। কালো সুন্দর গুড় খাকে, মানে কালুর খাতা। কালু, তুই এখানে চলে আয়। হাবলু, তুই বলতো বাবা, নিশাচর প্রাণী কাকে বলে? একটা নিশাচর প্রাণীর উদাহরণ বলতো। স্যার, যেসব প্রাণী রাতের বেলায় জেগে থাকে আর দিনের বেলায় ঘুমায় তাদেরকে নিশাচর প্রাণী বলে। যেমন পেঁচা একটা নিশাচর প্রাণী। একদম ঠিক বলেছিস, কিন্তু এই কালু কি লিখেছে শোন। এই কালু, নিশাচর প্রাণী কাকে বলে তুই পরীক্ষার খাতায় কি অ্যান্সার লিখেছিস সেটা তুই সবাইকে পড়ে শোনা। নিশাচর প্রাণী কাকে বলে? যে প্রাণীরা সারা রাত জেগে থাকে আর দিনের বেলাতে পড়ে পড়ে ঘুমায় তাদেরকে নিশাচর প্রাণী বলে। আমি তো এটা ঠিকই লিখেছি স্যার। এবার উদাহরণটা কি লিখেছিস সেটা পড়ে শোনা সবাইকে। নিশাচর প্রাণীর উদাহরণ হলো আমার দিদি একটা নিশাচর প্রাণী। ও সারা রাত জেগে জেগে ফেসবুক করে, ইনস্টাগ্রাম করে আর দিনের বেলায় পড়ে পড়ে ঘুমায়। শুনলি তো সবাই, ওর দিদি নাকি একটা নিশাচর প্রাণী। তোরা এসব কথা পাস কোথায় বলতো? এর পরের অ্যান্সারটাও তুই ভুল লিখেছিস। কোনটা স্যার? হাবলু, তুই বলতো উভচর প্রাণী কাকে বলে, তার একটা উদাহরণ বলতো। স্যার, যে প্রাণী জলেও বাস করে ডাঙায়ও বাস করে তাদের উভচর প্রাণী বলে। যেমন ব্যাঙ একটা উভচর প্রাণী। একদম ঠিক বলেছিস। আর এই কালু কি লিখেছে দেখ। নে কালু, পড়ে শোনা উভচর প্রাণী কাকে বলে আর তুই সেটা কি লিখেছিস। স্যার, আমি তো ঠিকই লিখেছি, যে প্রাণী জলেও থাকে আবার ডাঙায়ও থাকে তাকে উভচর প্রাণী বলে। যেমন আমার ছোট কাকা একটি উভচর প্রাণী। এই তোর কাকা আবার উভচর প্রাণী হলো কি করে রে?
স্যার আমার ছোট কাকা সারাদিন নদীতে মাছ ধরে আর রাতের বেলা বাড়িতে ঘুমাতে আসে। ছোট কাকা জলেও বাস করে আবার ডাঙায়ও বাস করে, তাহলে আমার ছোট কাকা একটি উভচর প্রাণী হলো না? কি সাংঘাতিক অ্যান্সার রে! তুই তো দেখছি জীবন বিজ্ঞানে নোবেল পাবি। স্যার কবে পাবো নোবেলটা? আবার কথা বলছিস, যা ভাগ এখান থেকে। এবার কে ঘটিন্দর কুলসাটে। ঘেটু, তুই কোন রাইটারের বই পড়িস বলতো? স্যার আপনি যে রাইটারের বই কিনতে বলেছিলেন সেই রাইটারেরই বই পড়ি। না, সেটা কখনোই হতে পারে না। কেন হতে পারে না স্যার? তোর অ্যান্সার দেখেই আমি সেটা বুঝতে পেরেছি। হাবলু, তুই বলতো রাতের বেলায় গাছের নিচে ঘুমাতে নেই কেন? স্যার রাতের বেলায় গাছ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, তাই গাছের নিচে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। তাই রাতের বেলায় গাছের নিচে ঘুমাতে নেই, তাতে শ্বাসকষ্ট হতে পারে। ভেরি গুড। আর এই ঘেটু দেখ কি লিখেছে। নে ঘেটু, তুই এসে পড়ে শোনা রাতের বেলায় গাছের নিচে ঘুমাতে নেই কেন, আর তুই অ্যান্সারে কি লিখেছিস। রাতের বেলায় গাছের নিচে ঘুমালে গাছের ডালপালা ভেঙে গায়ের উপর পড়লে মানুষ মারা যেতে পারে, তাই রাতের বেলায় গাছের নিচে ঘুমাতে নেই। তাছাড়া রাতের বেলায় অনেক গাছে ভূত পেতনি থাকে, তার জন্য রাতের বেলায় গাছের নিচে ঘুমানো খুবই বিপজ্জনক। শুনলি তো তোরা, রাতের বেলায় নাকি গাছে ভূত পেতনি থাকে। ঘেটু, তুই আমার সামনে থেকে ভাগ, না হলে তোর অবস্থাও এখন আমি বিপজ্জনক করে ছাড়বো। এবার ফেলুর খাতা। ফেলু, তুই কি কখনো ভালোভাবে অ্যান্সার লিখতে পারিস না? কেন স্যার, আমি তো ভালোভাবে অ্যান্সার লিখেছি। আয়, তুই এখানে আয়। প্রশ্ন এসেছিল আমাদের পঞ্চ ইন্দ্রিয় কাকে বলে, এই পঞ্চ ইন্দ্রিয়র কাজগুলো বর্ণনা করো। আর তুই এইসব বানিয়ে কুনিয়ে কি লিখেছিস? স্যার আমি ঠিকই তো লিখেছি। নে, তুই কি লিখেছিস সবাইকে পড়ে শোনা। পঞ্চ ইন্দ্রিয় হইল আমাদের চোখ, কান, নাক, জিহ্বা আর ত্বককে একসাথে পঞ্চ ইন্দ্রিয় বলে। আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় বিয়ে বাড়িতে খুব কাজে লাগে। বিয়ে বাড়িতে বর কেমন দেখতে হয়েছে, বউ কেমন দেখতে হয়েছে, কে কি রকম শাড়ি পরে এসেছে, কার হাতে কত দামি মোবাইল আছে, মেনু কার্ডে কি কি খাবারের নাম লেখা আছে, এইগুলো সব আমরা চোখের সাহায্যে দেখতে পাই। তারপরে বিয়ে বাড়িতে কি গান বাজছে, কার সাথে কে কি কথা বলছে, বর আর বউকে নিয়ে কে কে সমালোচনা করছে, সেইগুলো সব আমরা আমাদের কানের সাহায্যে শুনতে পাই। তারপরে বিয়ে বাড়িতে কে কি রকম সেন্ট মেখে এসেছে, কোন খাবারটা বাসি হয়ে গেছে, কোন খাবারটা ভালো আছে, সেগুলো আমরা আমাদের নাকের সাহায্যে গন্ধ শুকিয়ে বলে দিতে পারি। তারপরে বিয়ে বাড়িতে কোন খাবারটা ঝাল হয়েছে, কোন খাবারটা নুনে কম হয়েছে, কোন খাবারটা নুনে বেশি হয়ে গেছে, সেইগুলো আমরা আমাদের জিহ্বার সাহায্যে বুঝতে পারি। তারপরে বিয়ে বাড়িতে কোন খাবারটা গরম আছে, কোন খাবারটা ঠান্ডা হয়ে গেছে, এইগুলো সব আমরা আমাদের ত্বকের সাহায্যে বুঝতে পারি। স্যার আমি তো ঠিকই লিখেছি স্যার। তুই থাম এবার, ঘন্টা পড়ে গেল, না হলে আজ আমি তোকে মেনু কার্ড ধরে ধরে বিয়ে বাড়ির খাবার খাইয়ে ছাড়তাম। এই তোরা বস, আমি আর যাই। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন।